হাই, হ্যালো, ওয়েলকাম টু বুকস অ্যান্ড ব্রেন নার্সিং ক্লাসেস। আজকে রেসপিরেটরি বা লাংসের সেকেন্ডতম পার্ট বা সেকেন্ড এপিসোড। পার্ট ওয়ানে আমি চেষ্টা করেছি 20খানা কোয়েশ্চেনের মধ্যে অনেকগুলো কোয়েশ্চেন ডিসকাস করার বা ডিটেল ডিসকাস করার, যে কোয়েশ্চেনগুলো বা যে টপিকগুলো আপনাদের ডাব্লিউবিএইচআরবিতে কাজে আসতে পারে। সেম আজকের ভিডিওতেও কিছু সংখ্যক কোয়েশ্চেন আমি ইজি কোয়েশ্চেন পুট করেছি, কিন্তু তার এগেনস্টে কি কি ক্রিটিক্যাল কোয়েশ্চেন জিজ্ঞেস করতে পারে, ইচ অ্যান্ড এভরিথিং আমি ডিসকাস করব। তো ভিডিও শেষ পর্যন্ত দেখবেন। আর ভিডিও যদি ভালো লেগে থাকে প্লিজ একখানে শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা যারা এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ এখনই একবার সাবস্ক্রাইব করে দেবেন, ঠিক আছে? তাহলে চলুন দেরি না করে স্টার্ট করি আজকের ভিডিও। যেহেতু পরীক্ষা খুব কাছে, টাইম ভীষণ ইম্পর্টেন্ট। আর কি করতে হবে তার সাথে, কম্পিটিশনে যেহেতু বেশি, আপনাকে খুব হাই লেভেল পড়াশোনা করতে হবে। ওকে ফাইন, তাহলে চলুন ফার্স্ট কোয়েশ্চেন। দ্য নর্মাল পিএইচ অফ ব্লাডের নর্মাল পিএইচ কি রয়েছে? সেটা কি 6.8 নাকি 7 নাকি 7.8 নাকি 7.35 থেকে 7.45? তো উত্তর হচ্ছে 7.35 টু 7.45। আজকে অনেকগুলো এবিজি রিলেটেড এই ভিডিওতে আমি পুট করেছি। তো আমি টোটালি এবিজিটা আজকে আপনাদের কাছে বলে দেব, যার ফলে কি হবে, এবিজি রিলেটেড যে কোনো কোয়েশ্চেন জিজ্ঞেস করুক না কেন, ইজিলি আপনি কি করতে পারবেন, উত্তর দিতে পারবেন উইদাউট টাইম ওয়েস্টিং। ওকে, খুব ইজি প্রসেসে আমি বুঝিয়ে দেবো। ফাইন, চলো নেক্সট কোয়েশ্চেন। তো সি হচ্ছে মেনটেন বাই লাংস অ্যান্ড কিডনি। তো আমাদের নর্মাল পিএইচ কে মেনটেন করে থাকে? সেটা হচ্ছে লাংস অ্যাজ ওয়েল অ্যাজ কিডনি। ঠিক আছে, এক হচ্ছে রেসপিরেটরি, এক হচ্ছে মেটাবলিক। ঠিক আছে, দুটোই আমি বলবো পরে। ফাইন, দেন হাইপার ভেন্টিলেশন ইজ কজড। হাইপার ভেন্টিলেশন কি কজ করে? সেটা কি রেসপিরেটরি অ্যাসিডোসিস নাকি রেসপিরেটরি অ্যালকালোসিস নাকি মেটাবলিক অ্যাসিডোসিস অ্যান্ড মেটাবলিক অ্যালকালোসিস? যেহেতু ভেন্টিলেশন বলেছে, মানে ভেন্টিলেশন মানে হচ্ছে নিঃশ্বাস নেওয়া বা ছাড়া, মানে ইন্সপিরেশন আর এক্সপিরেশন। ফাইন, তো হাইপার ভেন্টিলেশন মানে কি হচ্ছে, খুব প্রচুর পরিমাণে ওকে ভেন্টিলেট করা হয়েছে, মানে প্রচুর পরিমাণে এয়ার দেওয়া হয়েছে, লাইক বায়ানাইভি দ্বারা। ফাইন, বা বলা হয়েছে যে ডিপ ব্রিথ এক্সারসাইজ করতে কন্টিনিউয়াসলি, যার ফলে হাইপার ভেন্টিলেট হয়েছে পেশেন্ট। ঠিক আছে, তার ফলে কি হবে, যেহেতু হাইপার ভেন্টিলেট হবে, CO2 ওয়াশ আউট হয়ে বেরিয়ে যাবে। তো নর্মাল যে CO2 রয়েছে সেটাও বেরিয়ে যাবে, তো নর্মাল থেকে পড়ে যাবে, যে পড়ে যাবে রিলেট টু CO2 মানে রেসপিরেটরি। এখন মেটাবলিক হবে না, তাহলে মেটাবলিকের দুটো অপশনই কাটা গেল। এখন কথা হচ্ছে অ্যাসিডোসিস না অ্যালকালোসিস হবে। তো এবিজির ক্ষেত্রে কি হয়, যখন CO2 বাড়ে, PCO2 কার্বন ডাইঅক্সাইড বাড়ে, তখন পিএইচ কমে। আর যখন CO2 মানে কার্বন ডাইঅক্সাইড কমে, তখন পিএইচ বাড়ে। রাইট? তো সেই কারণে যেহেতু হাইপার ভেন্টিলেট হচ্ছে, মানে কি হচ্ছে, CO2 কমছে, তার মানে পিএইচ কি হবে, বাড়বে, মানে অ্যালকালাইন হবে। তাহলে উত্তর কি, রেসপিরেটরি মেটা অ্যালকালোসিস। ফাইন, অ্যাক্সিস CO2 লস ইনক্রিজ দ্য পিএইচ। ফাইন, এখন চলুন আমি এই কোয়েশ্চেনের পরে আমি এবিজিতে চলে যাই। ফাইন, কারণ আপকামিং অনেকগুলো কোয়েশ্চেনে এবিজি রিলেটেড আমি কোয়েশ্চেন করেছি। ফার্স্ট হচ্ছে হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ এবিজি? আর্টিয়াল ব্লাড গ্যাস অ্যানালাইসিস। ফাইন, এখন হচ্ছে আর্টিয়াল ব্লাড গ্যাস অ্যানালাইসিস কোথা থেকে ব্লাড ড্র করা হয়? আর্টারি থেকে। কোন আর্টারি থেকে? মেইনলি যে আর্টারি প্রেফার করা হয় সেটা হচ্ছে রেডিয়াল আর্টারি থেকে। ফাইন, ব্রেকিয়াল আমরা ইউজ করি না। যদি রেডিয়াল ইনকেস না থাকে বা না পাওয়া যায়, আমরা ফিমোরাল ব্রেক করি। ঠিক আছে, দেন এখন কথা হচ্ছে এবিজিতে কি দেখা হয়। ঠিক আছে, আর এবিজি দেখে কি বুঝতে পারি আমরা? ফার্স্ট হচ্ছে এবিজি নর্মাল ভ্যালু আমাকে জানতে হবে। ফাইন, এবিজি নর্মাল ভ্যালু কি রয়েছে? এবিজি নর্মাল ভ্যালু ফার্স্ট আমি পিএইচ থেকে স্টার্ট করি। পিএইচ এর নর্মাল ভ্যালু হচ্ছে 7.35 থেকে 7.45। ওকে, দেন কিসে আসবে? দেন হচ্ছে বাইকাবে আসে। ঠিক আছে, মানে মেটাবলিক ACO3। ACO3 নর্মাল কি রয়েছে? 22 থেকে 26 বা 27, কোনো কোনো বুকে 27 এর রয়েছে। ফাইন,
দেন হচ্ছে PCO2 ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে। PCO2 কত, মানে কার্বন ডাইঅক্সাইড 35 থেকে 45 ইজ দ্য কার্বন ডাইঅক্সাইড নর্মাল, ফাইন। দেন হচ্ছে অক্সিজেন, অক্সিজেন হচ্ছে 80 থেকে 100 ইজ দ্য নর্মাল অক্সিজেন লেভেল, ফাইন। এখন হচ্ছে ল্যাকটেট কত, আপ টু 1.8 ইজ দ্য নর্মাল, ঠিক আছে। দেন বেস দেখা হয় -2 থেকে +2, এখানে আরও অনেক কিছু দেখা যায়। দেন পটাশিয়াম অ্যান্ড সোডিয়াম দেখা যায়, ঠিক আছে। এখন কথা হচ্ছে কখন মেটাবলিক বলবো আর কখন রেসপিরেটরি বলবো, আর কখন অ্যালকালোসিস বলবো আর কখন অ্যাসিডোসিস বলবো। তো পিএইচ এর উপর বেস করে আমরা অ্যাসিড অ্যান্ড অ্যালকালিন কি করি, সিলেক্ট করি। যদি পিএইচ নর্মাল থেকে কমে যায় তার মানে অ্যাসিড হয়ে যাচ্ছে, ফাইন, অ্যাসিড। আর যদি পিএইচ কি হয়, বেড়ে যায় তার মানে কি হচ্ছে, অ্যালকালাইন হচ্ছে। নোট ডাউন করে রাখুন, ঠিক আছে, তাহলে বুঝতে সুবিধা হবে। এখন হচ্ছে কার্বন ডাইঅক্সাইড আর হচ্ছে বাইকার্বন। তো কার্বন ডাইঅক্সাইড কিসের সাথে রিলেটেড, শ্বাস নিচ্ছি শ্বাস ফেলছি, তো কি ফেলছি, কার্বন ডাইঅক্সাইড বেরোচ্ছে, ঠিক আছে, অক্সিজেন নিচ্ছি কার্বন ডাইঅক্সাইড ফেলছি। তো রিলেট টু রেসপিরেটরি, তো কার্বন ডাইঅক্সাইড যখনই বাড়বে কমবে নর্মাল থেকে অ্যাবনর্মাল হয়ে যাবে, ইস রেসপিরেটরি। আর যে রেসপিরেটরি হবে তার সাথে পিএইচ এর উপর ভ্যালু করে আমরা কি দিয়ে দেবো, অ্যাসিডোসিস বা অ্যালকালোসিস। এখন রেসপিরেটরি নর্মাল, SCO3 মানে বাইকাপ কি হবে, বাড়ছে বা কমছে, বাইকাপ থ্রু কিডনি ওয়াশ আউট হয়, ফাইন, বেরিয়ে যায় আমাদের বডি থেকে, বা কিডনি মেনটেন করে বিষয়টা। এখন হচ্ছে বাই যে কোনো কারণে, বাই ফল্ট বা যে কোনো এই কারণে বাইকাপ কি হলো, হয়তো কমে গেছে হয়তো বা বেড়ে গেছে। যে বাইকাপ মানে হচ্ছে এই CO3 যে কমে যাবে বা বেড়ে যাবে কি হবে, সেটা মেটাবলিক হয়ে যাবে। সেম রুলস, যদি মেটাবলিক অ্যালকালোসিস বা অ্যাসিডোসিস কি করে বুঝবো, সেটা হচ্ছে পিএইচ হয়তো বাড়বে নয়তো বা কমবে। বাড়লে কি হবে, অ্যালকালাইন বা অ্যালকালোসিস, অ্যান্ড কমলে কি হবে, অ্যাসিড বা অ্যাসিডোসিস, ফাইন। এখন হচ্ছে সবসময় একটা জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে পিএইচ মানে পিএইচ এর সবচেয়ে ভালো বন্ধু, মানে সবচেয়ে ভালো মিত্র, সেটা হচ্ছে বাইকাপ। আর সবচেয়ে শত্রু, এনিমি, ঠিক আছে, এনিমি কে হবে, এনিমি হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। তো যখনই আমি একটা জাস্ট এক্সাম্পল দিচ্ছি, বন্ধু যখন যাচ্ছে তখন কি করে, তার প্রিয় বন্ধুরাও বলবে চল আমিও যাচ্ছি। আর তার শত্রু কি করবে, ও সে এই রাস্তায় যাচ্ছে আমি আর এই রাস্তায়, সে অপোজিট রাস্তায় যাবে, ফাইন। তো এখানে বন্ধু কে ছিল, বন্ধু হচ্ছে বাইকাপ ছিল আর শত্রু ছিল কার্বন ডাইঅক্সাইড। তো পিএইচ যখন বাড়বে বন্ধুকে নিয়ে বাড়বে, বন্ধুকে সেটা হচ্ছে বাইকাপ, বাইকাপও বাড়বে। পিএইচ কমছে বাইকাপও কমবে, ফাইন। আর যখনই পিএইচ কমছে কি করবে, কার্বন ডাইঅক্সাইড তার শত্রু এনিমি, সে অপোজিট সাইডে মানে বাড়তে শুরু করবে। যেই পিএইচ কি করবে, বাড়তে শুরু করবে, কার্বন ডাইঅক্সাইড কি করবে, কমতে শুরু করবে, ফাইন। চলো এখন কথা হচ্ছে রেসপিরেটরি অ্যান্ড অ্যালকালোসিস। যখনই আমি কি বললাম, যখন রেসপিরেটরি মানে কার্বন ডাইঅক্সাইড খুব বেশি কম বেশি হবে সেটা রেসপিরেটরি। আর অ্যাসিড বা অ্যালকালোসিস কি করে বুঝবো, অ্যাসিড বা অ্যালকালোসিস বুঝবো আপনার হয়তোবা পিএইচ বেড়ে গেছে নয়তো পিএইচ কমে গেছে, ফাইন, ক্লিয়ার। এখন হচ্ছে এই হচ্ছে এবিসির মেইন জিনিস, ঠিক আছে। দেন পার্শিয়াল কম্পনসেট, আনকম্পনসেট রয়েছে, দেন কি আনকম্পনসেট, পার্শিয়াল কম্পনসেট অ্যান্ড ফুললি কম্পনসেট, তিনটে জিনিস আছে। তিনটে জিনিস আপনাদের জন্য আপাতত লাগবে না, সেটা যদি প্রয়োজন পড়ে আমি ইন্টারভিউর আগে আপনাদেরকে এক্সপ্লেইন করব। আর স্পেশালি বিএসসিদের তো লাগবেই বিফোর কিসের জন্য, ইন্টারভিউর জন্য, ঠিক আছে। এখন চলো, তো যে কোয়েশ্চেনগুলো আসে, এই যে চারটে অপশনের মধ্যে কোয়েশ্চেন আসে, হাইপার ভেন্টিলেশন নিয়ে আসে, হাইপো ভেন্টিলেশন নিয়ে আসে, নর্মাল ভ্যালু নিয়ে আসে, আর একটা জিনিস নিয়ে আসে, বিফোর এপিজি আমরা কি টেস্ট করি। বিফোর এপিজি আমি অ্যালেন টেস্ট করি। তো আমার ভিডিওর সরি আমার ভিডিও শর্টে যাবেন, শর্ট ভিডিওতে দেখবেন আমি অ্যালেন টেস্টের একটা ভিডিও আপলোড করেছি, ভীষণ ভালো, তাহলে বুঝতে পারবেন যে কী করে অ্যালেন টেস্ট করে, ঠিক আছে। রেডিয়াল অ্যান্ড আর্নার যে কী রয়েছে,
আর্টারি রয়েছে সেটাকে দুটোকে প্রেস করে রাখা হয়, দেন একটাকে রিলিজ করে দেখতে হয় যে আমাদের পেরিফেরিতে ব্লাড সার্কুলেশন হচ্ছে কিনা। কেন? তার হচ্ছে দুটোই কারণ, আমরা প্যাটেন্সি চেক করি। যদি আলনার অ্যান্ড রেডিয়াল দুটোর প্যাটেন্সি ঠিকঠাক থাকে তাহলে আমরা কি করি, আমরা এবিজি ড্র করি। আর যদি প্যাটেন্সি ঠিক না থাকে দুটোর মধ্যে একটারও, তাহলে আমরা ব্লাড ড্র করি না। ওকে, এখন হচ্ছে ব্লাড আমি ড্র করে নিয়েছি, কতক্ষণের মধ্যে আমাকে কি করতে হবে, এবিজি স্যাম্পলিং করতে হবে। আর সেটা হচ্ছে 15 মিনিটসের মধ্যে। যদি মোর দ্যান 15 মিনিটস হয়ে যায়, ভ্যালু অ্যাবনর্মাল আসবে। আর 15 মিনিটস কিসের উপর রাখবো, আইস প্যাকের উপর রাখবো, ফাইন। বরফ দিয়ে রাখবো বা আইস প্যাকের উপর রাখবো, ফাইন। দেন হচ্ছে আর যখন আমরা এবিজি করবো, যেন দেখতে হবে ব্লাড স্যাম্পলের মধ্যে যেন এয়ার না থাকে। যদি এয়ার থাকে কি হবে, পেশেন্টের বডির যে অক্সিজেন সেটা না এসে বায়োমোডাল অক্সিজেন মানে PO2 খুব হাই দেখাবে, মোর দ্যান 100 চলে আসতে পারে, রাইট? চল নেক্সট কোয়েশ্চেন। হাইপোভেন্টিলেশন অলরেডি বলেছি। হাইপোভেন্টিলেশন মানে হচ্ছে কি হচ্ছে, ভেন্টিলেট বেশি হচ্ছে না, যার ফলে কার্বন ডাইঅক্সাইড জমে যাচ্ছে। যে কার্বন ডাইঅক্সাইড জমে যাবে, পিএইচ কি হবে, কমে যাবে। কার্বন ডাইঅক্সাইড কম জমছে মানে কার্বন ডাইঅক্সাইড বাড়ছে, পিএইচ কমছে, তার মানে রেসপিরেটরি কি হবে, অ্যাসিডোসিস। তো উত্তর রেসপিরেটরি অ্যাসিডোসিস বি। CO2 retention and lower pH, ফাইন। উত্তর সরি মোস্ট কমন কজেস অফ এয়ার অবস্ট্রাকশন। মোস্ট কমন কজেস অফ এয়ার অবস্ট্রাকশন কি রয়েছে, সেটা কি ব্লাড নাকি বমিট নাকি টাং নাকি ফরেন বডি? তো মোস্ট কমন অফ এয়ার অবস্ট্রাকশনের মধ্যে কি রয়েছে, সেটা হচ্ছে টাং থাকবে। টাং মানে জিভ। জিভ কি হয়, যখনই পেশেন্ট আনকনসিয়াস হয়, সে ডিউরিং কার্ডিয়াক অ্যারেস্ট বা যে কোনো যখনই পেশেন্ট আনকনসিয়াস, জিভ কি হয়, ব্যাক সাইডে ফল হয়ে কি করে, এয়ারওয়েকে ব্লক করে দেয়। তো স্পেশালি দেখবেন আপনারা, যখন কোন পেশেন্টের ওটি হয় আর ওটির আগে অ্যানেস্থেটিক এসে কি করে, সে একটা পিএসসি ফর্ম ফিল করে। যখন পিএসসি ফর্ম ফিল করে তখন সে একটা স্কোরিং করে, সেটা হচ্ছে মলমপট্টি স্কোর। ঠিক আছে, মলমপট্টি স্কোর কি করে, পেশেন্টকে জিজ্ঞেস করে, সে বড় করে মুখটা খুলে করার জন্য। তারপর সেখান থেকে লোক করে সে যে কতটা সে ট্রাকে বা ভেতরটা দেখতে পাচ্ছে, ঠিক আছে, এই জিনিসটা কতটা দেখতে পাচ্ছে, তার উপর বেস করে পেশেন্টকে যখন অ্যানেস্থেসিয়া দেবে, ইনটুবেশন করবে। ইনটুবেশন কি ডিফিকাল্টি হবে না নন ডিফিকাল্টি হবে, ইজি হবে কি নন ইজি হবে, সেটা আইডেন্টিফাই করার জন্য প্রি আইডেন্টিফাই, তাহলে যেন অ্যাট দ্য ইমার্জেন্সি টাইম যখন কোনো কমপ্লিকেশন না হয়, প্রথম থেকে ম্যানেজমেন্ট নিয়ে রাখার জন্য। তো কেন, তার কারণ হচ্ছে যখনই অ্যানেস্থেসিয়া দেবে পেশেন্ট আনকনসিয়াস হয়ে যাবে, তখন কি হবে, জিভ ব্যাক সাইডে ফল হবে, এয়ারে অবস্ট্রাকশন হয়ে যাবে, পেশেন্ট অ্যারেস্ট হয়ে যাবে, ফাইন। দুটি অ্যারেস্ট হবে, এক রেসপিরেটরি অ্যারেস্ট অ্যান্ড সেকেন্ড কার্ডিয়াক অ্যারেস্ট। চলুন নেক্সট কোয়েশ্চেন। তো উত্তর কি হবে, সি, টার্ম। পালমোনারি টিউবারকুলোসিস কজ বাই, অলরেডি অবভিয়াসলি এই কোয়েশ্চেনটা তার আগের ভিডিওতে মানে পার্ট 1-এও আমি ডিসকাস করেছি, সেটা হচ্ছে ব্যাকটেরিয়ার কারণে। ওকে ফাইন, চলুন নেক্সট কোয়েশ্চেন। মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস, আর কি ভ্যাকসিন দেওয়া হয়, BCG, ঠিক আছে। Bacillus calmette guarin, BCG full from diluted with NS. চলো, বেস্ট পজিশন টু রিলিভ দ্য ডিপসনিয়া। ডিপসনিয়া মানে শ্বাসকষ্ট, ব্রিথিং ডিফিকাল্টি হচ্ছে। তো বেস্ট পজিশন, যাদের ব্রিথিং ডিফিকাল্টি হচ্ছে তাদের বেস্ট পজিশন কি, সুপাইন, প্রোন, ফাউলার নাকি টেন্ডেলবার্গ? তো উত্তর কি হবে, উত্তর ইজ দ্য ফাউলার। তো যখনই আমাদের কাছে শ্বাসকষ্ট নিয়ে কোনো পেশেন্ট আসে, পেশেন্টকে আমরা কী করি, বসিয়ে দিই, ফাইন, ঠিক আছে, ব্যাক রেস্টটা দিই, হাই ফাউলার পজিশনে বসিয়ে দিই, তাতে কী হবে, আমাদের লাংসটা এক্সপান্ড হতে পারে, ঠিক আছে। তো বেলুনের মতো একটু লাংসটা বেশি ফুলতে পারে, যার ফলে অক্সিজেন বেশি অ্যাবজর্ব করতে পারে অ্যান্ড ব্রিথিং ডিফিকাল্টি কী হবে, ম্যানেজ হবে, ফাইন। চলো, প্লুরা কি is a muscle, cartilage, membrane or bone? Obviously প্লুরা is the membrane. তো এখন হচ্ছে কি মেমব্রেন, প্লুরা শব্দটা কোথা থেকে এসেছে, লাংসের আউটার কাভারে একটা কি থাকে, লেয়ার থাকে, ঠিক আছে। তো সেটা হচ্ছে প্লুরা। তো প্লুরা দুটো টাইপ, এক হচ্ছে বেসিকুলার প্যারাটাল ফ্লোরা অ্যান্ড ভেসিকুলার ফ্লোরা, ঠিক আছে। তো
প্যারাইটাল আর ভেসিকুলারের মাঝখানে কি হয়, একটা স্লিপারি ট্রান্সপারেন্ট একটা কি থাকে, লিকুইড থাকে, যেন দুটো লেয়ারে ফ্রিকশন না হয়। কত এমএল থাকে সেটা, সেটা হচ্ছে আপনার 30 থেকে 50 ml একটা কি থাকে, লিকুইড থাকে, ঠিক আছে। সেটাকে স্লিপারি হয়, ঠিক আছে। আর অ্যান্টিব্যাকটেরিয়াল হয়, যেন কোনো ব্যাকটেরিয়াল না জমে বা ব্যাকটেরিয়া ইনফেকশন যেন না হয় এই জায়গাতে। তো সেটা হচ্ছে অ্যান্টিব্যাকটেরিয়াল কি হয়, ফ্লুইড হয়, ফাইন। আর কোন কোথায় থাকে সেটা, ভিসেরাল অ্যান্ড প্যারাইটাল লেয়ারের মাঝখানে একটা কি থাকে, সেই লিকুইডটা থাকে, ঠিক আছে। তো সেই দুটো লেয়ারকে বলা হয় ফ্লোরা। দেখুন অলরেডি আমি মেনশন করেছি, ফ্লোরা কভার বাই লাংস, লাংসের আউটার লেয়ারে থাকে, ফাইন। চলো নেক্সট কোয়েশ্চেন, নিউমোথ্রাক্স। অলরেডি আমি আগেই বলেছি নিউমোথ্রাক্স, আমি পার্ট ওয়ানে সেটাই আপনাদেরকে ভালো করে বুঝিয়েছি। নিউমোথোরাক্স, দেন হচ্ছে অ্যাম্ফাইমা, হিমোথোরাক্স, টেনশন নিউমোথোরাক্স, প্লুরাল ইফিউশন। যারা যারা এখনও দেখেনি, প্রথম ভিডিওটা দেখে নিন, অনেক আইডিয়া পাবেন। আমি অনেক ডিটেইলি ডিসকাস করেছি যেগুলো কোয়েশ্চেনে মোস্ট কমনলি আসে, ফাইন। তো এখানে উত্তর কী হবে, নিউমোথোরাক্স, এয়ার ইন দ্য প্লুরাল ক্যাভিটি, প্লুরাল ক্যাভিটির মধ্যে এয়ার রয়েছে, ফাইন। চলো নেক্সট কোয়েশ্চেন, স্মোকিং প্রাইমারি ড্যামেজ। স্মোকিং কি ড্যামেজ করে, সেটা কি ট্রাকিয়া নাকি ব্রঙ্কাই নাকি অ্যালভিউলার নাকি ফ্লোরা? তো ফ্লোরা নয়, সেটা হচ্ছে লাংসের লাস্ট পার্ট ইজ দ্য কি, আঙুর শেপের মতো দেখতে হয়, সেটা হচ্ছে অ্যালভিউলাই। তো অ্যালভিউলাই এর কি করে, অ্যালভিউলাই যে ইলাস্ট্রিসিটিটাকে সে স্টিপ করে দেয়, যার ফলে লাংস বেশি এক্সপান্ড হতে পারে না। তো স্মোকিং কোথায় এফেক্ট করে, সেটা হচ্ছে অ্যালভিউলাই, ঠিক আছে। তো অ্যালভিউলাই ডিস্ট্রাকশন লিড টু এমফাইসিমা। তো এমফাইসিমা কি, এমফাইসিমা এমফাইসিমা অ্যান্ড ব্রঙ্কাইটিস, ক্রনিক ব্রঙ্কাইটিস ইজ দ্য সিওপিডি, দুটো টাইপস, ঠিক আছে। এমফাইসিমাকে অনেক সময় বা অ্যানাদার নেম ইজ আ পিঙ্ক বাফারও বলা হয়, ঠিক আছে। অলরেডি আমি কোয়েশ্চেন সেট করে রেখেছি, নেক্সট কোয়েশ্চেনগুলোর মধ্যেই আসবে, ফাইন। চলো, ক্লাবিং নেল অফ ফিঙ্গার সিনিং। ক্লাবিং নেল, ফিঙ্গার, আস্থামা পেশেন্ট, সিওপিডি পেশেন্ট, ক্রনিক লাংস ডিজিজ নাকি অ্যাকিউট ব্রঙ্কাইটিস, কোন পেশেন্টের ক্ষেত্রে দেখা যায়? তো ফার্স্ট আমাকে জানতে হবে ক্লাবিং নেলস কি। ক্লাবিং নেলস যদি বলি, তাহলে আমার স্পুনের ওপরের সাইড অ্যান্ড ব্যাক সাইডটা, লাইক যে সাইডটা কার্ভ বেশি সেই সাইডটা। তো আমার নখটা কী হবে, নখের মিডল জায়গাটা ভীষণ উঁচু হবে, আর লাইক মার্বেল টাইপের হবে, ঠিক আছে, স্পুন টাইপের হবে। তো স্পুনের যেমন হাতলটা কি হয় একটুখানি সরু, কিন্তু তার স্পুনের যে মেইন শেপটা সেটা উঁচু আর তার সাথে একটু মোটা হয়। তো নেল শেপটাও সেম হবে। তো আমরা কি করে সেটাকে অ্যাসেস করি, সেটা হচ্ছে আমরা পেশেন্টকে বলি দুটো নখকে এইভাবে লাগাতে, ঠিক আছে। যদি মাঝখানে গ্যাপ তৈরি হয় দ্যাট মিনস ঠিক আছে, আর যদি মাঝখানে গ্যাপ তৈরি না হয়, দুটো নখ লেগে যায় আগেই, তার মানে হচ্ছে সেটা স্পুন শেপ নেই। আর সেটা কোন ডিজিজকে ইন্ডিকেট করে, সেটা হচ্ছে ক্রনিক লাংস ডিজিজকে ইন্ডিকেট করে, ঠিক আছে। তো উত্তর ক্রনিক লাং ডিজিজ অ্যান্ড ইন্ডিকেট দ্য ক্রনিক হাইপোক্সিয়া। লাং ডিজিজ হলে হাইপোক্সিয়ার কি হয়, প্রন টু হাইপোক্সিয়া ইজ ভেরি মাচ, ওকে ফাইন। চলো নেক্সট কোয়েশ্চেন, 31 নাম্বার কোয়েশ্চেন, স্পাইরোমেট্রি ইজ ইউজ টু অ্যাসিস। স্পাইরোমেট্রি ইউজ কেন হয়, দুটো তিনটে আমি কারণ বলবো এখানে, ঠিক আছে। তো সেটা কি ব্লাড এক্সচেঞ্জ, গ্যাসেস, নাকি লাংস ফাংশন, নাকি অক্সিজেন সিচুয়েশন, নাকি চেস্ট মুভমেন্ট? তো উত্তর কি হবে, মেজার দ্য লাংস ভলিউম, বি নাম্বার। তো লাংসের ফাংশন করার জন্য লাংস, পেশেন্ট সিওপিডি আছে কিনা বা পেশেন্টের কী কন্ডিশন রয়েছে বা পেশেন্টের লাংসের কী কন্ডিশন রয়েছে সেটাকে জানার জন্য আমাদের স্পাইরোমেট্রি টেস্ট করতে হয়। আরও একটা জিনিস স্পাইরোমেট্রি করা হয় পোস্ট অফ পেশেন্ট অ্যান্ড প্রি অফ পেশেন্টদের, যাদের বড় সার্জারি হবে, প্রিতেও করানো হয় অ্যান্ড পোস্টও করানো, মেজলি হচ্ছে পোস্টও করানো হয়। কেন করানো হয়, লাইক সিএবিজি বা যে কোনো ধরনের বা লোবেক্টমি যদি হয়, লাংসের লোক, তাহলে স্পাইরোমেট্রি কন্টিনিউয়াসলি করানো হয়। তার কারণ হচ্ছে ডিউরিং যে কোনো সার্জারি লাংস কি হয়, অ্যাটেলেক্টেসিস হয়ে যায়। হোয়াট ইজ দ্য মিনিং অফ অ্যাটেলেক্টেসিস? ইজ আ কোলাপস অফ লাংস, লাংসটা চুপসে যায়, ঠিক আছে। আর যদি সেটাকে ওয়ার্ক না করানো হয়, স্লোলি পারমানেন্টলি কোলাপস হয়ে যায়, দেন অ্যাগেন কী করতে হবে, আমার সেই লোকটাকে কেটে বাদ দিতে হবে। তো যেন
অ্যাটেলেকটিসিস না হয়। অ্যাটেলেকটিসিস প্লিজ কি মনে রাখবেন, মাথায় রাখবেন, অ্যাটেলেকটিসিস মানে হচ্ছে লাংস কোলাপস হয়ে যাওয়া, ফাইন। তো যেন না হয় সেই কারণে স্পাইরোমেট্রি করানো হয় পোস্ট অপ পেশেন্টদের ক্ষেত্রে, ঠিক আছে। চলো নেক্সট কোয়েশ্চেন, respiratory distress syndrome. Distress syndrome in newborn is due to a lack of oxygen নাকি হিমোগ্লোবিন নাকি সারফ্যাক্টেন্ট নাকি আরবিসি। তো উত্তর, রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোম অলওয়েজ সারফ্যাক্টেন্ট এর কারণে হয়। সারফ্যাক্টেন্ট যদি রিলিজ না হয় তাহলে এই জিনিসটা হবে, ফাইন। তো উত্তর দেখে নিই, সারফ্যাক্টেন্ট কি ডেফিসিয়েন্সি কি হয়, দ্য কোলাপস দ্য অ্যালভিওলাই, অ্যালভিওলাইকে কী করে কোলাপস করে দেয় যদি সারফ্যাক্টেন্ট কি না হয়, ডেফিসিয়েন্সি হয়, ঠিক আছে। ডেফিসিয়েন্সি হলে সে অ্যালভিওলাইকে কোলাপস করে দেবে। চলুন ফাইন, 33 নম্বর কোয়েশ্চেন, হুইচ ইজ দ্য রেস্ট্রিকটিভ লাংস ডিজিজ। কোনটা রেস্ট্রিকটিভ লাংস ডিজিজ ইম্পর্টেন্ট, আস্থামা নাকি সিওপিডি নাকি পালমোনারি ফাইব্রোসিস নাকি ব্রঙ্কাইটিস। তো উত্তর পালমোনারি ফাইব্রোসিস, কারণ পালমোনারি ফাইব্রোসিস হচ্ছে ইরিভার্সিবল ডিজিজ, একবার হয়ে গেলে সেটা আর ঠিক হয় না কোনোদিন, ম্যানেজ করা ভীষণ টাফ, ঠিক আছে, ভীষণই টাফ। তার কারণ হচ্ছে অ্যালভিওলাইগুলো ভীষণ কি হয়, থিক অ্যান্ড স্কার্টেড হয়ে যায়, তো একটুখানি স্টিফ হয়ে একটু মোটা হয়ে যায়, যার ফলে এয়ার ওখানে বেশি ঢুকতে পারে না, ফাইন। চলো নেক্সট কোয়েশ্চেন, রেস্ট্রিক্টেড লাংস এক্সপান্ড, যেটা বললাম লাংস এক্সপান্ড হবে যেহেতু অ্যালভিওলাই মোটা হয়ে ঠিক হয়ে গেছে, এয়ার কি হবে না, সেটা ইনফ্লেট হবে না, বেলুনের মতো ফুলবে না, ফাইন। চলো নেক্সট কোয়েশ্চেন, নর্মাল PO2 অলরেডি আমি ডিসকাস করেছিলাম আপনাদের, সেটা কি 40 to 60 দ্বিতীয় নম্বর কোয়েশ্চেনে, ঠিক আছে, অ্যাবিজি ডিউরিং অ্যাবিজি। তো 60 to 80 নাকি 80 to 100 নাকি 100 to 120। তো উত্তর is the C, normal arterial pressure, oxygen pressure is the 100 to 100 বা 80 to 100, ওকে ফাইন। চলো নর্মাল PCO2 অলরেডি বলেছিলাম 35 to 45 ইজ দ্য উত্তর, ঠিক আছে। চলো 36 নাম্বার কোয়েশ্চেন, মোস্ট এফেক্টিভ মেথড অফ ক্লিয়ার দ্য এয়ারওয়ে সেকশন। তো সেক্রেশন, এয়ারওয়েতে কিছু সেক্রেশন রয়েছে, সেটা মোস্ট এফেক্টিভ মেথড কি টু ক্লিয়ার দিস এয়ারওয়ে, সেটা কি নেবুলাইজেশন নাকি পোস্টারাল ড্রেনেজ নাকি কাফিং নাকি অক্সিজেন থেরাপি। তো উত্তর কী হবে, আমাদের যদি কোনো ফরেন পার্টিকেলস হয়ে ঢুকে যায়, আমরা কাশি বা যখন আমাদের কফ হয়, প্রচুর পরিমাণ কাশির সাথে কী হয়, কফ বেরিয়ে যায়, তো মোস্ট এফেক্টিভ মেথড কী হবে, অলওয়েজ দ্য কাফিং, ওকে। চলুন নেক্সট কোয়েশ্চেন, এটা ব্লু ব্লাডার অলরেডি আমি ডিসকাস করেছি আমার ফার্স্ট ভিডিওতে, ইভেন আজকেও বলেছি, একদিন আমি বলে দিচ্ছি, সিওপিডি 2 টাইপস, এক হচ্ছে ক্রনিক ব্রঙ্কাইটিস, এক হচ্ছে এমফাইসিমা। এমফাইসিমাকে বলা হয় পিঙ্ক পফার অ্যান্ড ক্রনিক ব্রঙ্কাইটিসকে বলা হয় ব্লু ব্লাডার, ফাইন। তাহলে উত্তর, ক্রনিক ব্রঙ্কাইটিস কজ সাইনোসিস, ক্রনিক ব্রঙ্কাইটিস কি করে, সাইনোসিস কজ করে। চল পিঙ্ক বাফার কাকে বলা হয়, জাস্ট এই বললাম, ইজ দ্য এমফাইসিমা। তো উত্তর কি হবে, এমফাইসিমা পেশেন্ট ইজ দ্য হাইপার ভেন্টিলেটেড, ঠিক আছে, হাইপার ভেন্টিলেট করলে এমফাইসিমা হয়। আর হচ্ছে এমফাইসিমা যদি বলা হয় রিলেটেড টু কিছুটা নিউমোনিয়া, তার যে অ্যালভিওলাইগুলোর মধ্যে কি জমা শুরু হয়ে যায়, ঠিক মিউকাস অ্যান্ড ওয়াটার ফিল হতে শুরু করে, তো একটা সময় আসে যে লাংস কোলাপস হয়ে যায়, ফাইন। চলুন নেক্সট কোয়েশ্চেন, থার্ড বেস্ট ইন্ডিকেটর ফর অ্যাডিকুয়েট অক্সিজেনেশন। তো অক্সিজেনেশনকে বেস্ট ইন্ডিকেট কী রয়েছে, অ্যাডিকুয়েট করার জন্য। তো ভিডিও যদি ভালো লেগে থাকে প্লিজ এখন শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন, আর কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন নেক্সট ভিডিও কিসের উপর নিয়ে আসবো। অলরেডি আপনারা অনেকেই বলেছিলেন যে যেন আমি মিক্স একটা ভিডিও নিয়ে আসি, একটা নয়, আমি ডেইলি বেসে একটা চেষ্টা করবো একটা ভিডিও নিয়ে আসার, সেটা হচ্ছে মডেল কোয়েশ্চেন পেপার, আপনাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেনগুলো আমি ইনক্লুড করব, আর চেষ্টা করবো যতটুকু সংক্ষিপ্তভাবে আপনাদেরকে সেগুলো ডেসক্রাইব করা যায় বা এক্সপ্লেনেশন করা যায়, যেন বুঝতে সুবিধা হয়। তো আমি কাল থেকে ডেইলি বেসিস একখানা বা একটা করে চেষ্টা করবো, দুটো করে, কিন্তু একটা করে মাস্ট আমি নিয়ে আসবো, দ্যাট ইজ দ্য মডেল কোয়েশ্চেন পেপার, ওকে ফাইন। আর তার সাথে অবভিয়াসলি
টপিক ওয়াইজ অ্যান্ড সিস্টেম ওয়াইজ আমি একটা একটা ভিডিও অবভিয়াসলি ডেলি বেসিসে আপলোড করবো। ওকে, তো সবাইকে পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। তাহলে চলুন শেষ করে নিই এই কোয়েশ্চেনটা। সেটা হচ্ছে সেটা কি পালস রেট নাকি ব্লাড প্রেশার নাকি SpO2 নাকি টেম্পারেচার? তো উত্তর কি হবে? অবভিয়াসলি আমরা সবাই জানি সি ইজ SpO2। ফাইন। দেন প্রাইমারি সিমটম অফ হাইপোক্সিয়া। হাইপোক্সিয়ার প্রাইমারি সিমটমস ইজ দ্য ইম্পর্টেন্ট। যখনই আমাদের ব্রেইনে বা বডিতে যখন অক্সিজেন কমে যাবে, অবভিয়াসলি ব্রেইনে কী হবে? অক্সিজেন কম ঢুকবে। যে ব্রেইনে অক্সিজেন কম ঢুকবে, ব্রেইন একটুখানি কাজ করা কম স্টার্ট হবে। তখনই পেশেন্ট কী হবে? ভীষণভাবে রেস্টলেস হয়ে যাবে। তো উত্তর কী হবে? না ব্রাডিতে হবে না, টাকিকার্ডিয়া হবে। হাইপার টেনশন হবে না, হাইপোটেনশন হবে। রেস্টলেস হবে পেশেন্ট। আর হাইপোথার্মিয়ার সাথে ততটা রিলেটেড না। হাইপোথার্মিয়াতে হাইপোক্সিয়া হওয়ার চান্সেস হয়, কিন্তু রেস্টলেস দ্য সিমটমস বলেছে। হাইপোক্সিয়া হলে রেস্টলেস হবেই হবে পেশেন্ট। ঠিক আছে, তাহলে ভিডিও যদি ভালো লাগে থাকে একটা শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আর পাশে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। প্রচুর পরিমাণে পড়াশোনা করুন। 31 আপনাদের সাথে একদিন দেখা হবে। কি আমার ভিডিওগুলো থেকে কতগুলো কমেন্ট পড়েছেন সেটা আপনারা আমার ভিডিওতে এসে ফিডব্যাক দিয়ে যাবেন প্লিজ কাইন্ডলি। আশা করি অনেক অনেক কি কমন কোয়েশ্চেন আপনারা পেয়ে যাবেন। স্পেশালি আমি মাইক্রোবায়োলজি টোটাল অনেকগুলো ভিডিও আপলোড করে রেখেছি। মাইক্রোবায়োলজি দেখে নিয়ে যা ওই মাইক্রোবায়োলজি যে চারটে মনে হয় ভিডিও আপলোড করেছি, সেই 4টে ভিডিও পরে গেলে ইজ এনাফ ফর মাইক্রোবায়োলজি আপনাদের জন্য। নিউট্রিশনের জন্য আমি 2-3টে আপলোড করেছি, কমিউনিটির জন্য আপলোড করে রেখেছি, ফান্ডামেন্টাল জন্য আপলোড করে রেখেছি। প্লিজ গিয়ে দেখুন, থিওরি বেস ভীষণ হেল্পফুল হবে আপনাদের আপকামিং WBHRBর জন্য। ঠিক আছে, চলুন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।